তোমাদের আবারও স্বাগতম ম্যানেজমেন্টের ক্লাসের। ম্যানেজমেন্টে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় করতেছি, ব্যবস্থাপনা নীতি। প্রথম অংশে অলরেডি আমরা হেনরি ফেল এবং কোথা থেকে সিকিউ আসবে এটা ব্যাখ্যা করে ফেলছি। যারা যারা ক্লাসটা মিস করছো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে লিংকটা নিয়ে ক্লাসটা করে আসতে পারো। তো আজকের ক্লাসে আমরা বাকি অংশটা দেখবো এবং এই অংশটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো বাকি অংশতে আমরা ব্যবস্থাপনার অন্যান্য নীতি দেখবো এবং এই মডেলটা দেখার চেষ্টা করবো যা ব্যক্তি জীবনে এবং আমাদের পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো ব্যবস্থাপনার অন্যান্য নীতিগুলোর মধ্যে এটা কিন্তু এমসিকিউ এ মাস্ট চলে আসে যে নিচের কোনটি ব্যবস্থাপনার আর হেনরি ফেলের নীতি নয়। তো এই নীতির মধ্যে আছে নমনীয়তা, ভারসাম্য এবং ব্যতিক্রম। চলো তিনটা নীতিকে একটু এক্সপ্লেইন করি। তো নমনীয়তার নীতি বলতে কি বোঝায়? দেখো, নমনীয়তার নীতি বলতে যে আমাদের প্রতিষ্ঠানে একটা ফিক্সড ডিসিশনে থাকবে এমনটা না, যে কখনো এই ডিসিশনটা ধীরে চলবে, বাট ওই ডিসিশনটা যদি লসের সম্মুখীন হয় বা ওই ডিসিশনটা যদি পরিসংখ্যান খারাপ হয়, তাহলে ব্যবস্থাপনা নীতি অনুযায়ী ওই ডিসিশনটা পরিবর্তন করে আরেকটা নীতি নিতে হবে। এই মানে আরেকটা লক্ষ্যতে যাইতে হবে। এই ধরনের নীতিটাকে বলা হয় ব্যবস্থাপনা নমনীয়তার নীতি। তো প্রশ্ন যদি আসে সুন্দরভাবে বুঝে তারপর উত্তর করবা। তারপর ভারসাম্যের নীতি মানে প্রফিট এবং ব্যবসা মানে এই ইকুয়াল এল প্লাস ওই যেটা আছে ওইটাকে জাস্ট আমাদের হচ্ছে সমান করে রাখতে হবে এবং প্রতিষ্ঠানের কর্মচারী এবং কর্মচারীদের মধ্যে সম্পর্কটাকে ভারসাম্য রাখার মানে ওভারঅল সবকিছুকে সমান ব্যালেন্সে রাখার প্রক্রিয়াকে বলা হচ্ছে ভারসাম্যের নীতি। এবং তার পাশে আছে ব্যতিক্রমের নীতি। ব্যতিক্রম বলতে যে প্রতিষ্ঠান সবসময় এক লক্ষ্যে এক পর্যায়ে হাঁটবে এমনটা না। ওকে, তোমরা এখান থেকে এমসিকিউ পাবা যে নিচে কোনটি হেনরি ফেলের 14টি নীতির মধ্যে নয়। তখন আমরা ডিরেক্ট নমনীয়তা নীতি, ভারসাম্য নীতি এবং ব্যতিক্রমের নীতিটা দাগাবো। ওকে, তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে? আশা করি কোনো কনফিউশন থাকবে না, তোমরা সুন্দরভাবে এটা অ্যানসার করতে পারবা। এরপর আমরা খুব একটা ইম্পর্টেন্ট পার্টে যাব, আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। এখান থেকে কিন্তু সৃজনশীল চলে আসে যে উচ্চ, যেমন আমরা প্রথম অধ্যায়ে পড়েছি ব্যবস্থাপনার পর্যায়ে তিনটা। ব্যবস্থাপনার পর্যায়ে কয়টা? তিনটা, উচ্চ, মধ্য এবং নিম্ন। এই উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকদের কোন দক্ষতা লাগবে, মধ্য পর্যায়ে ব্যবস্থাপক এবং নিম্ন পর্যায়ে। দেখো এখানে আছে কল্পনা বিষয়ক দক্ষতা এবং সমস্যা অনুধাবনের দক্ষতা। দেখো যারা মানে পরিশ্রম সাধারণত দুই ধরনের হয়, একটা কায়িক পরিশ্রম আর একটা হচ্ছে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম। তো এই যে পরিশ্রমটা যারা বস তারা কখনোই যায় শারীরিক পরিশ্রমটা করে না, মানসিক পরিশ্রম মানে মাথা খাটায়। তো এই জায়গায় এটা দিয়ে ভাগ করছে। দেখো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের যদি আমরা এই ঘরটাকে তিনটা ভাগে ভাগ করে দেই, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকটা আমরা ইগনোর করতে পারবো কারণ এদের সব ধরনের দক্ষতা সমান সমান লাগে, মানে এ টু জেড ব্যালেন্স করতে হয়। মানে এদের কল্পনা শক্তি লাগবে, আবার হচ্ছে তোমার কারিগরি দক্ষতাও বেশি লাগবে, মানে এদের দুটাকেই ব্যালেন্স করতে হয়। আবার এদের সমস্যা অনুধাবনের দক্ষতাও লাগবে এবং আন্তঃব্যক্তিক, মানে তুমি যখন মধ্য পর্যায়ের ব্যবস্থাপক হও তোমার দুইটাকেই ব্যালেন্স করতে হবে। বাট যদি তুমি উচ্চ পর্যায়ে বা নিম্ন পর্যায়ে ব্যবস্থাপক হও তাহলে তুমি কি করতে পারবা? প্রসেসটাকে সুন্দরভাবে সাজায় নিতে পারবা। তো উচ্চ পর্যায়ে যে ব্যবস্থাপক গুলো আছে এদের দেখো কারিগরিক দক্ষতা এতটুক হলেই চলবে, মানে খুব কম, মিনিমাম। বাট যার কারিগরিক দক্ষতা ভালো আছে, ওভারঅল সবকিছু পারে, সে কিন্তু লাইফে সাকসেস করে। মানে ওই যে বলে না একটা কথায় যে সব বড় লোকরা প্রথমে কর্মী থেকেই বড় লোক হয়েছে, মানে লেবার থেকেই। তো সেম অবস্থায় কারিগরি দক্ষতাটা ওইভাবে লাগে। দেন কল্পনা বিষয়ে দক্ষতাটাও কিন্তু আমাদের বেশি লাগে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকে। ঠিক তার উল্টাটা, কারিগরি দক্ষতা বেশি লাগে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকে, কিন্তু কল্পনা বিষয়ক দক্ষতা অল্প হলে চলে। ওদের কল্পনা করতে হবে না, কল্পনা করার জন্য উপরে বসরা আছে, তারা কল্পনা করবে। দেন সমস্যা অনুধাবনের দক্ষতা বসদের বেশি প্রয়োজন, কিন্তু আন্তঃব্যক্তিক দক্ষতা মানে কমিউনিকেশন, তাদের সাথে সম্পর্ক, হ্যান ত্যান সবকিছু রাখা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের বেশি প্রয়োজন। তো এই পর্যায়ে তোমাদের সৃজনশীলটা এখান থেকে আসবে যে তিনি অনেক মাথা খাটান, তিনি অনেক প্রকল্প নিয়ে আসেন, তিনি অনেক প্রকল্পগুলোকে অ্যানালাইসিস করেন, নতুন নতুন প্ল্যান ক্রিয়েট করেন। তিনি কোন পর্যায়ের ব্যবস্থাপক বা তার কোন দক্ষতা প্রয়োজন? তখন আমরা বলবো তিনি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক এবং তার এই দক্ষতাগুলো বেশি প্রয়োজন, এই দক্ষতাগুলো কম হলেও চলবে। তো এটাই ছিল আমাদের আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা এবং গুণাবলীগুলো তোমরা দেখে নিলে আশা করি তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হবে। এই অধ্যায়টা থেকে তোমরা শিওর দুটো প্রশ্ন পাবা এবং এই পার্টগুলো সুন্দরভাবে পড়ে রাখো যারা এসএসসি 24-25 এক্সাম দিবা। 26-এর জন্য আবার কিন্তু সিলেবাসটা চেঞ্জ হবে। আচ্ছা, তো আমাদের পরবর্তী অধ্যায়ের শর্ট সাজেশনটা নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।